হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কথা আপনার হসপিটালে কিছু রিপোর্ট আছে, নিয়ে যেন। কথা শুনলো যে ফোনটা হসপিটাল থেকে এসেছে, তাই বলল আচ্ছা আমি আসতেছি। এই যে ম্যাডাম, আপনার হাজবেন্ড কই সেই দিন যে আসছিল? কথা ডাক্তারের মুখে হাজবেন্ডের কথা শুনেই মনের মাঝে ঝড়। কারণ কথা তো কোনো সময় রাজকে স্বামী হিসেবে মেনে নেয়নি, বাসর রাতেই ডিভোর্স চেয়েছে, তাকে তো শুধু কষ্টই দিয়েছে। ম্যাডাম, এই যে আপনার রিপোর্ট সব ঠিক আছে, তবে একটা কথা জেনে যান, পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মেয়ে আপনি যে আপনার স্বামীর মতো একটা স্বামী পেয়েছেন। একটা মানুষ আরেকটা মানুষকে এত ভালোবাসে, আপনার স্বামীকে না দেখলে বিশ্বাসই হতো না। সারা রাত আপনার পাশে বসে থেকে কাটিয়েছে। যদি বলতাম চলে যান, তখন কি বলতো জানেন? জীবনকে কেউ ছেড়ে যেতে পারে? আপনার পাশে বসে নামাজ পড়ে কাঁদতে যেন আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যান। সারা রাত আপনার মাথায় হাত বুলিয়ে দিত। জানেন, পৃথিবীতে খুব কম মানুষই থাকে আপনার মতো ভাগ্যবান। জানেন, এই জন্যই আল্লাহ হয়তো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত রেখেছেন। জানেন, আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করি আপনার স্বামীর মতো যেন একটা স্বামীকে পাই। জানেন, আপনার স্বামীর মতো একটা স্বামী পেলে আমি নিজের চুল দিয়ে তার পা মুছে দিতাম। আর এটাও জানি, তবুও অমন মানুষের ভালোবাসার এক বিন্দুও ঋণ শোধ হতো না। সত্যি আপনি ভাগ্যবতী। এদিকে ডাক্তারের কথা শুনে কথার চোখ দিয়ে আষাঢ়ের শ্রাবণ নামতে শুরু করলো। চোখ দিয়ে অশ্রু ঝরছে, কথা যেন পাথরের মূর্তি হয়ে গেছে। ম্যাডাম, আপনি কান্না করছেন কেন? আমি কি আপনাকে কষ্ট দেওয়ার মতো কিছু বলেছি? কথা ডাক্তার ম্যাডামকে জড়িয়ে ধরে বলতে লাগলো, না, তুমি আমাকে আমার মনের চোখ খুলে দিয়েছো। আমার জীবনটা কি আমি ক্ষমা করবে? আচ্ছা আসি। এই বলে কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে দৌড়ে বের হয়ে গেল। নিজের গাড়িটা ভুলে রেখে এসে রাস্তা দিয়ে আনমনে হাঁটছে। হঠাৎ আচমকা একটা গাড়ি ব্রেক করে কথার সামনে। এই যে ম্যাডাম, দেখে চলতে পারেন না? অল্পের জন্য বেঁচে গেলেন। এদিকে কথা মুখ ফেরাতেই দেখে যে অপর্ণা নিশাতুল অবনী, যে কথার কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল। তখন মেয়েটা বলল, কথা তুই হঠাৎ এভাবে রাস্তায়? কিছু বুঝতে পারছি না। আর তুই কান্না করছিস কেন? আচ্ছা, অন্যদিন বলবো নিকে। অনেকদিন পর দেখা হলো, তাই না? মনে হয় 4 বছর। ওই তোর সাথে বেবিটাকে? ওইটা আমার বেবি, বুঝলি? তোর সাথে কথা নেই, তুই আমাকে না বলে বিয়ে করলি? তাই বুঝি? আচ্ছা, এক গাদা সরি। চল গাড়িতে উঠ। এই বলে দুজন মিলে অবনীর বাসায় ঢুকেই কথা একটা শক খায়। দেওয়ালে একটা বড় করে বাঁধাই করা ছবি, সেটাতে অবনীর কোলে বেবিটা আর সজীব অবনীকে জড়িয়ে ধরে আছে। কথা অনেকটা বিস্মিত হয়ে চেয়ে রয়েছে ছবির দিকে। তখনই অবনী বলল, ওই কথা, ওভাবে চেয়ে আছিস কেন? ও তোর সাথে তো কন্ট্যাক্ট করতে পারিনি, তোর ফোনটাও বন্ধ ছিল, তাই আমার আর সজীবের বিয়ের কথা বলতে পারিনি। কি করব বল? কিভাবে যে কি হয়ে গেল কিছু আন্দাজ করতে পারিনি। না ঠিক আছে, আচ্ছা তোর বরকে বলিস ট্রিট দিতে, বিয়ে তো খেতে পারিনি। কথা অনেকটা হেসে কথাটা বলল, ও তোকে তো বলাই হয়নি, সজীব 2 দিন পরে দেশে আসছে। ও লন্ডনে থাকে, জানিস তার বাবার কত বড় প্রপার্টি? তুই অনেক ভাগ্যবতী অপর্ণা। যা কি বলিস, সজীবকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। টাকা ছাড়া কিছুই বুঝে না মানুষটা, জানিস? জীবনে অনেক বড় ভুল করেছি রাকিবকে ছেড়ে এসে। জানিস, হয়তো সজীবের কাছে সুখ পেয়েছি, দামি গাড়িতে চড়ে বেড়াতে পারছি, মাস শেষে হাজার হাজার টাকার শপিং, কিন্তু প্রিয় মানুষটার সাথে একসাথে বসে এক প্লেটে বসে কখনো খাবার খেতে পারিনি। কখনো সজীব বলেনি, অপর্ণা তুমি হাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিই। এদিকে অপর্ণার মুখে খাইয়ে দেওয়ার কথা শুনে কথার চোখ দুটি ছলছল করে ওঠে। কথার মনে হলো কথার যখন জ্বর ছিল তখন রাজ কথাকে খাইয়ে দিয়েছে, সারা রাত পাশে বসেছিল। এইসব মনে করতেই বুকের ভিতরে চিনচিনি ব্যথা করতে শুরু করেছে। ওই কথা, কই হারিয়ে গেলি? না এমনি, তারপর বল। জানিস, এখন খুব মিস করি রাকিবকে। আমি বুঝে ফেলেছি ওর মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না। কি পাগলটাই না ছিল আমার জন্য। রাকিব কলেজে এক নজর দেখার জন্য ছেলেটা পাগল ছিল। কত রাত ঝগড়া করে পার করেছি। তখন মনে করতাম ছেলেটা আমাকে ভালোবাসে না, কিন্তু এখন বুঝতেছি রাগের আড়ালে তার পাহাড় সম ভালোবাসা। জানিস, খুব ইচ্ছে করে একটু প্রিয় মানুষটার হাত ধরে জ্যোৎস্না রাতে গল্প করতে, কিন্তু বিয়ের পর যখন সজীবকে বলতাম তখন সজীব বলতো, কি সব মানসিকতা, যাও ঘুমাও।
এই বলে সিগারেট টানতে টানতে ডান্স ক্লাবে চলে যেত। জানিস, ঠিক তখনই রাকিবের কথা খুব মনে পড়তো। ছেলেটির সাথে 3 বছর সম্পর্ক ছিল, কখনো খারাপ দৃষ্টিতে তাকায়নি আমার দিকে, কখনো হাতটিও ধরে নাই। জানিস কথা, এখনো আমার কানে বাজে রাকিবের সেই কথাগুলো। জানো অপর্ণা, তোমার আর আমার ছোট একটা সংসার হবে, ছোট একটা জব করব, ছোট একটা ফ্ল্যাট থাকবে, কিন্তু ভালোবাসা দিয়ে পরিপূর্ণ। কোনো জ্যোৎস্না রাতে ঘুমাবো না, সারা রাত ছাদে তোমার কোলে মাথা রেখে জ্যোৎস্না দেখবো, বৃষ্টি ভেজা দিনে বেলকনিতে দাঁড়িয়ে গল্প করব। কি পারবা না আমার স্বপ্নের রানী হতে? তখন মুচকি হেসে বলতাম, পাগল একটা, আমি হব না, কে হবে তোমার স্বপ্নের রানী? জানিস কথা, খুব মিস করি সেই সব দিনগুলি। তাহলে সজীবের সাথে কেন বিয়ে করলি? শুন তাহলে, লন্ডনে এক ট্যুরে বেড়াতে গিয়েছিলাম, সেখানেই সজীবের সাথে সম্পর্ক, তার থেকেই বিয়ে। তাহলে রাকিব কোথায় গেল? ওই অপর্ণা, কাঁদছিস কেন? বল কি হয়েছে রাকিবের? শোন তাহলে, লন্ডন ট্যুর থেকে ফিরেই সজীবের বাবার সাথে আমার বাবার কথা হয়, বিয়ে ঠিক করে। আমিও তখন ভেবেছিলাম রাকিবকে বিয়ে করলে ভালোবাসা ছাড়া আর কিছু দিতে পারবে না সে, তার বাবারই বা আছে কি। তাই বিয়ের সর্বপ্রথম কার্ডটা রাকিবকে দিতে একটা পার্কে দেখা করি। জানিস কথা, যখন আমার বিয়ের কথা রাকিবকে বলি, সেই দিন হাসি খুশি মাখা মুখটা আধার কালো হয়েছিল। ছেলেটা সেই দিন প্রথম কেঁদেছিল। যে ছেলেটা কখনো 3 বছরে আমার হাতটি ধরার সাহস পায়নি, সেই দিন সেই ছেলেটাই খুব শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল, অপর্ণা, তুমি আমাকে ছেড়ে যাও না, যেও না ছেড়ে, তোমাকে ছাড়া আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমি এতটাই অন্ধ ছিলাম, রাকিবকে বুক থেকে ছাড়িয়ে বাসায় এসে পড়ি, পেছন দিকে তাকাইনি পর্যন্ত। আমার হাতে রাকিবের ভালোবাসার করুণ মৃত্যু হয়। শুনেছি আমার বিয়ের পর বাসা চেঞ্জ করে ফেলেছে আর বিদেশ চলে যায়। জানিস, কতবার মরতে চেয়েছি কিন্তু পারিনি। আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা হওয়ার আগে আমি যদি মরে যেতাম তাহলে হয়তো ভালো হতো। এখন মনে হয় আমার মতো হতভাগী পৃথিবীতে কেউ নেই। শুনেছি বাসরাত নারীদের শ্রেষ্ঠ রাত, আর আমার বাসরাত কেটেছে একা একা। আমাকে সারা রাত বসিয়ে রেখে সজীব সারা রাত হোটেলে তার বান্ধবীদের সাথে রাত কাটিয়েছে। পরে সব জেনেছি যে সজীব আমাকে বিয়ে করেছে আমার বাবার প্রপার্টির জন্য। এখন খুব ইচ্ছে করে রাকিবকে দেখতে, ওর পায়ে ধরে বলতে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু কোন মুখ নিয়ে যাব? আমি তো তার পবিত্র ভালোবাসাকে অপমান করেছি। মা কে এটা? মামনি, এটা তোমার আন্টি। আচ্ছা, এটা তোর বেবি তাই না? রে কথা, রিচি মামনির জন্য শতবার মরতে চেয়েও ফিরে এসেছি। এইদিকে কথা অপর্ণাকে বাই বলে মনে মনে ভাবছে, সজীবের মতো একটা বাজে ছেলের জন্য রাস্তায় কত কষ্ট দিয়েছে, বাসর রাতে স্বামীর অধিকার পর্যন্ত দেয়নি, চোখটা ভেজা উঠছে। এইসব ভাবতে ভাবতে বাসায় এসে পড়ে কথা। কিন্তু আজ বাসাটা খালি খালি লাগছে। কেন এত খালি খালি লাগছে? এদিকে কাজের মেয়ে খাবার দিয়ে গেছে, টেবিলে খাবার বসতেই মনে হলো কথার রাজের কথা। রাজকে খেয়েছে, ওই এখন কি করছে? এইসব ভেবে কথা খাবার মুখে দিতে গিয়েও রেখে দিল, খেতে পারছে না। শুধু রাজের মায়াবী মুখটা ভেসে উঠছে। কথা যে রাজের সাথে অন্যায় করেছে, রাজকে ক্ষমা করবে তাকে? এসব ভাবতে ভাবতে কথা রাজের লেখা ডায়েরিটা বুকে নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, রাজ, তুমি আমায় ক্ষমা করবে না? তোমার পায়ের নিচে জায়গা দিবে না? এসব ভাবতে ভাবতে কখন যে দুটি চোখের পাতায় ঘুম এসে পড়ে। হঠাৎ কথা দেখে যে রাজের বিয়ে হচ্ছে অপরিচিতার সাথে। কথা কি বলবে রাজকে? রাজকে ছাড়া যে কথা এখন আর বাঁচতেই পারবে না। তাই চট করে ঘুমটা ভাঙতেই কাঁদতে লাগলো। আলমারিতে রাখা রাজের শার্টটা শরীরের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমাকে আমি কোথাও যেতে দিব না, তুমি শুধু আমার। এসব ভাবতে ভাবতে কথা মনে করে, সত্যি কি রাজের বিয়ে হয়ে যাচ্ছে নাকি? এই কথা ভেবে গাড়িটা নিয়ে অপরিচিতাদের বাড়িতে গিয়ে নক করতেই দারোয়ান বলল, এত রাতে ভিতরে যেতে দেওয়া যাবে না। এদিকে কথা কোনো অনুরোধ না করে বাড়ির বাইরে একটা বেঞ্চে বসে আছে। কথা ভাবছে, সকালে রাজ অফিসে যাওয়ার পথে রাজকে আমার জীবনকে এক নজর তো দেখতে পারবো, তাতেই চলবে। ওকে এক নজর দেখেই চলে যাব। এদিকে আমার চোখে ঘুম আসছে না। কথার কথা খুব মনে পড়ছে, বুকের ভিতরটায় চিনচিনে ব্যথা করছে। মনে মনে ভাবছি, কথা হয়তো ঘুমোচ্ছে, সে তো আমার থেকে দূরে থাকতেই চেয়েছে, মুক্তি চেয়েছে আমার ভালোবাসার বন্ধন থেকে। কিন্তু কেন এমন লাগছে, কেন ঘুম আসছে না? তাই জানালাটা খুলতেই একটা শক খেলাম। বাইরের দিকে চোখ দিতেই
বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। বাইরে কথা বসে আছে, কি করব ভাবতে পারছি না। চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। পলকহীনভাবে চেয়ে রয়েছে, ভাবছি কথা এত রাতে কেন বাসার সামনে বসে আছে। এক মনে ভাবছি যাব, আবার বললাম আমি তো ছোট লোক, কথা তো সজীবকে ভালোবাসে, কথার কাছ থেকে দূরে থাকাই উত্তম। হঠাৎ করে জানি স্পর্শ পেলাম, শরীরে পিছন দিকে তাকাতেই দেখি অপরিচিতা। রাজ, তুমি এখনো ঘুমাওনি? এদিকে জানালার পর্দাটা টেনে দিয়ে চোখটা মুছে অপরিচিতাকে বললাম, এমনি ঘুম আসছে না, তাই জানালার পাশে চাঁদ দেখছি। রাজ, তোমার কি হয়েছে? আজ তো অমাবস্যা, তুমি চাঁদ কেমনে দেখবে? বাজে বকো না তো। না, মনের আকাশের চাঁদটা দেখছিলাম। কি করব বলো, মনের আকাশের চাঁদে হয়তো গ্রহণ লেগেছে। রাজ, কি সব বলছো? অন্ধকারের চাঁদ কেমনে দেখছো? আর গ্রহণ মানে কি সব বলছো? আচ্ছা বাদ দাও, তুমিও তো ঘুমাওনি অপরিচিতা। কি করব, মনটা তো একজনকে দিয়ে দিয়েছি। আর এছাড়া রাইসা তো বাবাকে পেয়ে মাটাকে ভুলে গেছে। দেখতে এলাম মেয়েটাকে। আচ্ছা অপরিচিতা, তুমি ঘুমাও, আমি একটু পর ঘুমাবো। আচ্ছা রাজ, তোমাকে একটা রিকোয়েস্ট করব। বলো কি রিকোয়েস্ট? তুমি প্লিজ একটু ঘুমাও, প্লিজ। তুমি কি বুঝো না? তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাই। প্লিজ ঘুমাও রাজ। আর কত রাত জাগবে? যাও, তোমার মেয়েটা একা একা শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাচ্ছি, তুমিও ঘুমাও। এই বলে বিছানায় শুয়ে পড়লাম। মনে মনে ভাবছি কথা কি এখনো বাইরে বসে আছে। হঠাৎ অনুভব করছি অপরিচিতা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চোখ দুটো শান্ত হয়ে যাচ্ছে। আচ্ছা রাজ, তোমার একটা কথা বলি। বলো কি বলবে? তোমার পায়ের নিচে একটু জায়গা দিবে আমায়, যে অধিকারের মাধ্যমে একটা নারী সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে। জানো, খুব ইচ্ছে হয় তোমার বুকে মাথাটা রাখতে, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বেঁচে থাকতে। তুমি কি পারবে আমার স্বপ্নগুলো পূরণ করতে? অপরিচিতা কথাগুলো বলে শেষ করতে না করতেই চোখ দেখে রাজ ঘুমিয়ে গেছে। তাই রাজকে ডাক না দিয়ে রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একসময় চাঁদের আলো রাজের মুখের উপর পড়তেই মনে হচ্ছে এ এক নতুন রাজ। এত সুন্দর লাগছে চাঁদের আলোয়, তা না দেখলে বিশ্বাসই করতে পারতো না। এভাবে অনেকক্ষণ এক পলক চেয়ে থাকতে থাকতে অপরিচিতা ভাবল রাজের কপালে এই চাঁদের আলোয় ভালোবাসার একটা স্পর্শ এঁকে দেই। তাই আস্তে আস্তে মুখটা রাজের কপালের একটা চুমু এঁকে দিল। কি সুন্দরভাবে ঘুমোচ্ছে রাজ, কি মায়াবী মুখটা, অথচ এর পিছনে লুকিয়ে আছে কতই না কষ্ট। এসব ভাবতে ভাবতে অপরিচিতা রাজের বুকের উপর শুয়ে পড়ে। ঘুমের ঘরে অপরিচিতার মনে হচ্ছে রাজ যেন ঘুমের মাঝেই অপরিচিতাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। অপরিচিতার নিঃশ্বাস ভারী হয়ে আসতেছে। সে এক অজানা অনুভূতি, মনে হচ্ছে সে হারিয়ে যাচ্ছে অসীমের মাঝে। সে কিছু না ভেবে রাজের বুকেই মুখ লুকালো, আর সে রাজকে শক্ত করে জড়িয়ে ধরলো। আস্তে আস্তে অপরিচিতা তার ঠোঁট দুটো রাজের ঠোঁটে লাগিয়ে দিল। রাত পেরিয়ে সকালের মিষ্টি সূর্যের আলো জানান দিচ্ছে আরেকটা দিন শুরু হলো। কি মজা, বাবাই মামকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এদিকে রাইসার ডাকে ঘুম ভাঙতেই দেখে অপরিচিতা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। অনেকটা তাড়াহুড়ো করে অপরিচিতাকে যখনই ছাড়াবো যাব। বাবাই থাক, মমকে ছাড়তে হবে না, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। কি আনন্দ, আকাশে বাতাসে মম বাবাইকে জড়িয়ে ধরেছে। এই বলে রাইসা রুম থেকে বের হয়ে গেল। রাইসা রুম থেকে বের হতেই, এই অপরিচিতা ছাড়ো, কি করছো তুমি? প্লিজ আর একটু থাকো না এভাবে। ছি অপরিচিতা, কি বলছো? এই বলে ছাড়িয়ে নিলাম অপরিচিতাকে আমার বুক থেকে। অপরিচিতার ঘুম ভেঙে যায় বুক থেকে সরাতেই। সরি রাজ, ঘুমের ঘরে ভুল হয়ে গেছে, প্লিজ তুমি কিছু মনে করো না। সরি, শুধু তোমার না, আমারও বলার উচিত ছিল, কারণ আমায় তোমাদের বাসাতেই আসা ভুল হয়েছে। আমার এমন কথা শুনে অপরিচিতা কাঁদো কাঁদো ভাবে বলল, প্লিজ ভুল বুঝো না, রাতে ঘুমের ঘরে তোমার বুকে শুয়ে পড়ি। বাবাই, কি হচ্ছে? মামুনির সাথে ঝগড়া করছো কেন? আচ্ছা ঝগড়া থামাও মম, দেখো তো আমাকে শাড়ি পরলে কেমন লাগবে। হঠাৎ শাড়ি কোথা থেকে আসলো? কেন, নানু ভাই কিনে দিয়েছে, তুমি জানো না মম? হঠাৎ আমি বলে ফেললাম, রাইসা মামুনি তোমাকে শাড়ি পরলে মহারানীর মতো লাগবে। কি মজা। মামুনি তুমি এইভাবে হাসছো কেন? বাবাই আমাকে হাসতে দাও তো, আগে আমাকে মন ভরে হাসতে দাও। আচ্ছা মম, বাবাইকে ঠিকমতো লিপস্টিকও দিয়ে দিতে পারো না তুমি? জানো বাবাই, আমি অনেক সুন্দর করে লিপস্টিক দিয়ে দিতে পারি, তোমাকেও দিয়ে দিব কেমন? ছি মা, তুমি দেখছি বাবার গালে লিপস্টিক, কপালে লিপস্টিক, থাক
বাবাকে লিপস্টিক দিয়ে দিবা ঠোঁটে, কেন মুখে দিয়েছো? তা বাবা তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে দিয়ে দিব। এদিকে রাইসার কথা শুনে আমার একে অপরের দিকে তাকাচ্ছি আর মুখ কামড়াচ্ছি। অপরিচিতা লজ্জায় লাল হয়ে গেছে। লজ্জা মাখা মুখটা অনেক সুন্দর লাগছে। রাইসা মামুনি, এবার তুমি চুপ করবে? বাবাকে লিপস্টিক দিতে হবে না, চলো ফ্রেশ হবে। মম, একটা ছড়া বলি কেমন? আমাদের রাইসা মামুনি কি ছাড়াও পারে? তোমার মতো বাবাই যদি ঠিক মতো লিপস্টিক না দিতে পারে, তাহলে আমি ছড়া না বলতে পারলে কোনো সমস্যা নেই। আচ্ছা বলো মামুনি, কি ছড়া বলবে? মনে মনে ভাবছি কি ছড়া বলবে আল্লাহ জানে। এক ছিল রাজা, রাজা ছিল একটা বউ, বউটা যেমন তেমন, তাদের ছিল একটা রাজকন্যা, রাজকন্যাটা ছিল বড্ড অভিমানী। রাজা আর রানী মিলে করতো লিপস্টিক নিয়ে খেলা, ছোট রাজকন্যা তার দেখলেই বাজতো 12টা। বাবাই, মম বলো তো ছড়া কেমন হয়েছে? এদিকে রাইসার ছড়া শুনে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। হয়েছে মামুনি, তোমার ছড়া খুব সুন্দর হয়েছে। এখন স্কুলে যেতে হবে, রেডি হও। যাচ্ছি মামুনি। রাইসা চলে গেল। আমি বলতে লাগলাম, শোনো অপরিচিতা, আজ রাইসা বড় হলে কি ভাবতো বলতো? ছোট মেয়ে, তাই লিপস্টিক কেন গালে মুখে লাগছে বুঝতে পারে নাই বলে এরকম বলল। ক্ষমা করবে, আমি কালকেই নতুন বাসা নিব। রাজ সরি, সবটাই হয়েছে নিজের অজান্তেই, প্লিজ ভুল বুঝো না আমায়। বাবাই আমি রেডি। এই তো আমার লক্ষ্মী মামুনি। লক্ষ্মী না ছাই, লক্ষ্মী হলে মম আর আমাকে নিয়ে বেড়াতে যেতে। আচ্ছা মামুনি, বিকেলে তোমাকে আর তোমার মমকে নিয়ে নদীর পাড়ে যাব। ওকে বাবা। আমার বাবাই তার দুনিয়ার শ্রেষ্ঠ বাবা। সকালে ব্রেকফাস্ট করে অপরিচিতা আর রাইসাকে নিয়ে বাসা থেকে বের হতেই, সাহেব সাহেব, ওই যে গাছের নিচে বেঞ্চটাতে মেয়েটা বসে আছে, ওই মেয়েটা রাত 3টার দিকে এসেছিল আর যায়নি। দারোয়ানের কথা শুনতে বুকটা যেন ফেটে যাচ্ছিল। বুকের মাঝে কষ্ট চাপা দিয়ে তবুও বললাম, ও আচ্ছা তুমি যাও। এদিকে অপরিচিতা আমার দিকে চেয়ে আছে। হঠাৎ কথা আমাকে দেখে দৌড়ে কাছে আসলো, মনে হচ্ছে কিছু বলবে। ঠিক তখনই, বাবাই, ও বাবাই, এই আন্টিটাই না তোমাকে বকা দিয়েছে, তোমাকে এতিম বলে বাসা থেকে বের করে দিয়েছে? আচ্ছা বাবাই, তোমাকে এতিম কেন বলেছে? মামুনি, তোমার আন্টি ঠিকই বলেছে, আমি যে এতিম আমার কেউই নেই। বাবাই ছি, ওই আন্টি তোমায় মিথ্যা বলেছে, পচা আন্টি। তোমার রাইসা মামুনি আছে না, সাথে রাইসা মামুনির মম আছে না? কে বলেছে তোমার কেউ নেই? আমরা তো আছি। সত্যি তো, আমার রাইসা মামুনি আছে। এই বলে কোলে তুলে নিয়ে 2 গালে 2টা পাপ্পি দিয়ে দিলাম। আন্টি, ওই আন্টি, তুমি আমার বাবাইকে আবার বকা দিতে আসছো? আমার বাবাই তো অনেক ভালো। এদিকে কথার দিকে চেয়ে দেখি কথার ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে, চোখ দুটো লাল হয়ে আছে। কিছু বলতে চেয়েও দৌড়ে চলে গেল। নিজের অজান্তে বুকটা কেমন করে উঠল। রাত চলো তো, লেট হয়ে যাচ্ছে। রাইসাকে স্কুলে নামিয়ে দিয়ে অফিস গিয়ে বসতে ডেস্কের উপরে দেখতে পাই একটা নীল খাম। খানিকটা অবাক হয়ে খামটা খুলতেই দেখি একটা চিঠি। চিঠিটা বের করে পড়তে লাগলাম। প্রিয় রাজ, তোমাকে কি বলে সম্বোধন করব তা আমার জানা নেই। জানো, সেই কলেজে প্রথম দিন তোমাকে দেখেই ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকেই ভালোবাসা। আচ্ছা রাজ, আমি জানি তোমার মনে আকাশের শুধু একজনেরই বিচরণ, সেই তোমার ছোটবেলার খেলার সাথী কথা। আর শুনেছি তোমার ডিভোর্স হয়েছে। অনেকটা আশা ছিল তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, কিন্তু কি করব, আমার জন্য একটা এতিম মেয়ের মুখ থেকে বাবা ডাকটা কেড়ে নিতে পারি না। বলো রাজ, কিভাবে পারি? একটা মা হারানো, বাবা হারানো মেয়ের শেষ স্বপ্ন যা তোমাকে নিয়ে গড়েছে, সেই স্বপ্নে দুঃস্বপ্ন হতে আমি জানি রাজ, কারণ আমিও একটা মেয়ে। অপরিচিতা ম্যাডাম তোমায় সত্যিই অনেক ভালোবাসে। পারলে ছোট্ট মেয়েটার মুখটা সবসময় হাসি খুশি রেখো। রাজ জানো, সবার ভালোবাসা পূর্ণতা পায় না, আমারটা না হয় না পেল। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী পাখি। পাখির চিঠিটা পড়েই অপরিচিতাকে বললাম, পাখি কোথায়? ও রাজ, তোমাকে তো বলাই হয়নি, পাখি রিজাইন লেটার পাঠিয়েছে। কি বলছো এসব? আমাকে কেন আগে বলনি?
রাজ, আমি পাখিকে 1 মাস ভাবতে বলেছি, কারণ সেই অনেক সিনসিয়ার একজন কর্মচারী। ওকে, বাকিটা আমি দেখছি। অপরিচিতার রুম থেকে বের হয়ে ডেস্কে বসে পাখিকে ফোন করে বললাম যে কাল আমরা পার্কে দেখা করছি, বলে ফোন রেখে দিলাম। স্যার, এখানে একটা সাইন লাগবে। আমি অনেকটা বিস্মিত হয়ে পিছনের দিকে তাকাতেই দেখে রিশান। আর রিশান, তুই এখানে? রিশান কোনো কথা বলছে না, অবাক হয়ে চেয়ে আছে। দোস্ত, কত খুঁজছি তোকে। দোস্ত, আমিও তোকে খুঁজেছি, অনেক ভালো লাগছে অনেকদিন পর তোর দেখা। দোস্ত, অনার্স কমপ্লিট করে এখানে আবেদন করছিলাম, আল্লাহর রহমতে চাকরিটা হয়ে যায়। এসব বাদ দে, শোন, কথা ভাবি কেমন আছে। রিশানের মুখে কথা নামটা শুনতেই মনটা খারাপ হয়ে গেল। কি রাজ, বলছিস না কেন? কথা ভাবি কেমন আছে? মনে মনে বললাম, ভালো থাকার জন্যই তো কথা ডিভোর্স নিয়েছে। কথা অনেক ভালো আছে। অফিস শেষ করে বাসে যাচ্ছি অপরিচিতার সাথে। হঠাৎ পকেটে থাকা ফোনটা কাঁপছে। ফোনটা বের করতে দেখি আননোন নাম্বার। 2 বার রিং হতেই ফোনটা ধরি, কিন্তু কোনো কথা বলছে না ও পাশ থেকে। খানিকটা বিস্মিত হয়ে বলতে লাগলাম, কে বলছেন? কেন ফোন দিয়েছেন? কথা বলছেন না কেন? হঠাৎ ফোনের ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ হচ্ছে। বুঝতে আর বাকি হলো না, কথা আননোন নাম্বার দিয়ে ফোন দিয়েছে। বাসায় এসে অপরিচিতাকে বললাম, অফিসের পাশে একটা বাসা নিয়েছি, ওখানেই থাকবো, আর কালকের ঘটনাটার জন্য আমাকে ক্ষমা করবে। রাজ, কি বলবো, দোষটা তোমার ছিল না, ছিল আমার। তুমি বরং ক্ষমা করো না আমায়। তবে একটা সত্য জেনে নাও, কালকে আমি যা নিজের অজান্তেই করেছি তা সব তোমাকে নিজের স্বামী ভেবেই করেছি। দাও না একটু স্থান রাজ, আমি যে মা বাবা কেউ নেই তুমি ছাড়া। প্লিজ অপরিচিতা, কেন বুঝো না? তুমি যা চাইছো তা কোনো দিন সম্ভব নয়। ভালো থেকো, আসি। এই বলে যখনই বের হব দেখি দরজায় রাইসা বসে আছে। মামুনি, তুমি বাবাইকে যেতে দিবে না? যাও, যাবাই তো। তুমি তো আর আমার বাবাই না। তুমি কি জানো, মম রাতের বেলা তোমার ছবি বুকে নিয়ে কাঁদে। আমার মম তোমাকে অনেক ভালোবাসে। প্লিজ বাবাই, তুমি মমকে ছেড়ে যেও না। মমের কান্না আমি দেখতে পারবো না। যাও, তুমি পথ যা বাবাই, যাও। কাঁদছো কেন? যাও না। আমি চলে যাব, আকাশে তারা হয়ে যাব। আল্লাহকে বলবো আমার বাবা আমাকে আদর করে না, আমায় মমকে কষ্ট দেয়, তাই আমি অভিমান করে তোমার কাছে এসে পড়েছি। রাইসার কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। দৌড়ে কলেজার টুকরাটাকে কোলে তুলে গালে মুখে চুমা দিয়ে বললাম, মামুনি, আর তোমার বাবাইটা তার রাজকন্যাকে ছেড়ে কোথাও যাবে না। আমি কান ধরছি। মম দেখো, বাবাই কান ধরেছে। হয়েছে বাবা, আর কান ধরতে হবে না। ওই দেখো, মম কান্না করছে। আর মমকে কাঁদানোর শাস্তি হচ্ছে, মমকে জড়িয়ে ধরে বলবে আর কখনো ছেড়ে যাবে না। মমকে সারা জীবন আগলে রাখবে, সারা জীবন আমার বাবাই হয়ে থাকবে। মমকে কখনো কান্না করতে দিবে না। বলো বাবাই রাজি, নাহলে আমি ওই দূরের আকাশে তারা হয়ে যাব। অপরিচিতা আর মামুনি দুজন দুজনের দিকে তাকিয়ে আছি, কি করব বুঝতেছি না। কি হলো বাবাই, মমকে জড়িয়ে ধরবে না? এত তাকানোর কি আছে? অপরিচিতার কাছে যাচ্ছি, যতই কাছে যাচ্ছি ততই কথার কথা মনে পড়ছে। আর এদিকে রাইসা কাঁদতেছে, কিছুই ভেবে পারছি না। অপরিচিতার কাছাকাছি আসতেই দেখি অপরিচিতা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। অপরিচিতার হাতটা ধরতেই কেমন জানি কেঁপে উঠলো, চোখ দুটো বন্ধ করে ফেললো। তাকিয়ে দেখি রাইসাকে হাতে তালি দিচ্ছে আর বলছে, কি মজা, কি মজা, বাবাই আর মমকে কষ্ট দিবে না, মমকে জড়িয়ে ধরবে। যখনই অপরিচিতাকে জড়িয়ে ধরতে যাব তখন ধপ করে ফ্লোরে রাইসা পড়ে যায়। অপরিচিতাকে দেখি দৌড়ে রাইসাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতেছে, মামুনি, আমার কি হয়েছে? রাজ দেখো তো, আমার কলেজের টুকরার কি হলো? রাইসা এখন হসপিটালে, অনেকক্ষণ ধরে রুমের বাইরে বসে আছে। অপরিচিতা কান্না করে করে বলছে, রাজ, আমার কলেজের টুকরার কিছু হলে বাঁচবো না। সবাইকে হারিয়ে রাইসাকে অবলম্বন করে বেঁচে আছি। বলো রাজ, আমি কি অপরাধ করেছি যার জন্য আল্লাহ আমার শেষ অবলম্বনটাকেও কেড়ে নিতে চাচ্ছে? রাজ, আমি রাইসাকে ছাড়া কি নিয়ে বাঁচবো? প্লিজ অপরিচিতা, চিন্তা করো না, আমার মহারানীটার কিছুই হবে না। রাজ, তোমার কথাই যেন সত্যি হয়, তা না হলে আমি যে বাঁচবো না। আপনাদের পেশেন্টের সেন্স ফিরেছে। নার্সের কথা শুনে রাইসার কেবিনে ঘিরে বসলাম। কি সুন্দর চাঁদ মুখখানা, মনে হচ্ছে পূর্ণিমার চাঁদে গ্রহণ লেগেছে। পাশে যেতেই রাইসার সন্ধ্যা তারার মতো নিভু নিভু করে চোখ জোড়া খুলছে। বাবাই বাবাই বাবাই,
আমি এখানে থাকবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। বাবা, আমি মরে গেলে তুমি মমকে ছেড়ে চলে যাবে কি? বাবাই, আমি কি সত্যি তারা হয়ে যাবে? মামুনি, মা আমার এমন কথা বলো না, তাহলে তোমার মম যে বাঁচবে না, আর কখনো তারা হওয়ার কথা বলবে না। মহারানী, তোমার কিচ্ছু হবে না, আর তুমি এমন কথা বলো না কেমন? বাবাই, আমি আর হাসপাতালে থাকবো না, চলো বাসায় চলে যাবো। বাবাই, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা মামুনি, তুমি একটু ঘুমাও, তোমার ডাক্তার আঙ্কেলকে বলি তোমাকে বাসায় নিয়ে যাব। অপরিচিতা আর আমি ডাক্তারের কাছে বসে আছি। ডাক্তার রাইসের রিপোর্টগুলো দেখছে খুব মনোযোগ দিয়ে। রাজ সাহেব, আপনাদের মেয়ে লাস্ট স্টেশনে আছে, লাস্ট 1 মাসের মাঝে কিডনি ডোনেট করতে হবে। আর আশেপাশে অনেক হাসপাতালে আমি খোঁজ নিয়ে দেখেছি, এবি গ্রুপের কিডনি কোথাও নেই। আপনারা যদি পারেন 1 মাসের মাঝে কিডনি ম্যানেজ করেন, আর যদি না পারেন তাহলে আর আমাদের কিছু করার নেই। আচ্ছা ডক্টর, আপনি সবকিছু রেডি করেন, কিডনির ব্যবস্থা হয়ে যাবে। আমরা কি রাইসাকে নিয়ে বাসায় যেতে পারি? নিয়ে যেতে পারেন, আর সব সময় ওকে সময় দিবেন। যে কোনো সময় সেন্সলেস হওয়ার চান্স থাকবে, আমি রিলিজ করে দিচ্ছি। রাইসাকে বাসায় নিয়ে এসে অফিস চলে গেলাম। অফিস থেকে বের হতেই, রাত চলো গাড়িতে ওঠো। যখনই গাড়িতে উঠবো তখনই দেখি ফোনটা বাজছে, তাই ফোনটা ধরতেই, হ্যালো রাজ, আমি তোমার পছন্দের সেই নদীর পাড়ে আছি। তুমি কি জানি বলতে চেয়েছিলে, তুমি কি আসবে? তুমি থাকো, আমি আসতেছি। অপরিচিতাকে বলে নদীর পাড়ে চলে গেলাম। আমি নদীর পাড়ে যেতেই একটু দূরে দেখি পাখি বসে আছে। কাছে যেতেই অনেকটা অবাক হলাম, যে মেয়ে কোনো দিন শাড়ি পরেনি, আজ সে নীল শাড়ি পরেছে। কাশফুলে ঘেরা নদীর পাড়ে হিমহিম বাতাসে এলোমেলো চুলগুলো চোখের উপরে এসে পড়ছে। রাজ, কি যেন বলবে, আমার তাড়া আছে, একটু তাড়াতাড়ি বলো। বলছি। আচ্ছা, তুমি চাকরি ছেড়ে দিয়েছো কেন? জানো রাজ, আমি জানি তোমাকে কোনোদিনই পাবো না। আমি যেমন তোমায় ভালোবাসি, তেমনি অপরিচিতা ম্যাডামও ভালোবাসে। সাথে ফুলের মতো পবিত্র একটা মেয়ে, তার হৃদয়ে তোমাকে বাবার স্থান দিয়েছে। আর তুমি ভালোবাসো কথাকে, যে কিনা তোমাকে কষ্ট ছাড়া কিছুই দেয়নি। বাদ দাও এসব কথা। জানো রাজ, তোমাকে যতবারই ভুলতে চেয়েছি ততবারই তোমার মায়াবী মুখটা ভেসে ওঠে। তাই ভাবছি তোমার থেকে দূরে চলে গেলে স্মৃতিগুলো হয়তো আর কষ্ট দিবে না, যা তোমাকে দেখলে পাবো। তাই ডিসিশন নিয়েছি, চাকরিটা ছেড়ে দিব। ম্যাডামকে রিজাইন লেটার পাঠিয়েছি, ক্ষমা করবে আমায়। রাজ, অনেক বিরক্ত করেছি। রাত্রিবেলা তোমাকে ব্ল্যাকমেল করে জড়িয়ে ধরেছি। সত্যি তুমি খুব ভালো। তোমার জায়গায় অন্য কোনো পুরুষ হলে আমার দুর্বলতার সুযোগটা কাজে লাগাতো। তোমার মতো বন্ধু পেয়েছিলাম, তাতেই আমি খুশি। জানো পাখি, পৃথিবীতে সবার ভালোবাসা পূর্ণতা পায় না। আকাশ যেমন মাটিকে ভালোবাসে, মাটিও তেমন আকাশকে ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসা আকাশ পাতাল ব্যবধান। একটা কথা বলি, তুমি যদি আমায় সত্যি ভালোবাসো তাহলে চাকরিটা ছেড়ে দিও না। চাকরিটা না ছেলে তুমি খুশি? অনেকটা খুশি হব। আচ্ছা, কাল থেকে অফিসে জয়েন করব। এদিকে, হ্যালো মাই সুইট হার্ট, কেমন আছো? কথা ভাবছে রাজ, কিন্তু কণ্ঠটা শুনে বাঁচতে বাকি থাকলো না। এটা রাজ না, এটা সজীব। কিসের জন্য ফোন দিয়েছেন? সুইট হার্ট, আমি দেশে এসেছি, তাই এসেই তোমায় প্রথম ফোন দিলাম। মন খারাপ করেছো সুইট হার্ট? আমার ফিরতে দেরি হয়। আর হ্যাঁ, তুমি কি জানি নাম, ও হ্যাঁ, এতিমের বাচ্চা রাজটাকে ডিভোর্স দিয়েছো কি? সজীবের কাছে রাজকে নিয়ে এমন কথা শুনে মনে মনে ভাবলো, আজ আমার জন্য একটা নর্দমার কীট আমার স্বামীকে এতিমের বাচ্চা বলেছে। আমি অনেক বড় অপরাধী, না বুঝে কতটা কষ্ট দিয়েছি, যার পায়ের নিচে আল্লাহ আমার বেহেশতে রেখেছে। আল্লাহ কি আমায় ক্ষমা করবে? আমার প্রাণের স্বামী রাজ কি আমায় ক্ষমা করবে? আমি তো তাকে বাসরাতে স্বামীর অধিকারটুকু পর্যন্ত দেইনি। এসব ভাবতে ভাবতে কথার চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা নামতে শুরু করলো। সুইট হার্ট, কথা বলছো না কেন? ছোট লোকটাকে ডিভোর্স দিয়েছো? আমি জানি ওই এতিমটার সাথে আমার সুইট হার্ট একই ছাদের নিচে থাকতে অনেক কষ্ট হয়েছে, তাই ভাবছি কাল হোটেলে পার্টি দেবো, সবার সাথে আমার সুইট হার্টের পরিচয় করিয়ে দেবো। সজীবের মুখে আজকে এতিম ছোট লোক ডাকতে শুনে কথা আবারও কান্না পেল, যেমনটা পেত আজ থেকে 15 বছর আগে। প্রাইমারি জীবনের কথা মনে মনে ভাবলো, সজীবের মতো নর্দমার কীটের জন্য আমার স্বামীকে কতটাই না কষ্ট দিয়েছি।
তাই এর একটা উচিত শিক্ষা দিব। কথা সজীবকে বলল, তুমি সব কিছু ব্যবস্থা করো, আমি আসবো। ওকে মাই সুইটহার্ট, এখন রাখি। ওকে বলে ফোনটা কেটে দেয়। তাকিয়ে দেখে রাত 11টা। তাই দেরি হওয়া সত্ত্বেও ঈশার নামাজ পড়ে মনে যেতে বলতে লাগলো, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি গুনহার বান্দি, তোমার দরবারে হাত তুলেছি। কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। আমি জানি আমি খুব অপরাধী, তুমি তো মহান। আল্লাহ, আমি সারা জীবন তোমার ইবাদত করে কাটিয়ে দিব। বিনিময়ে আমার স্বামীর পায়ে নিচে জায়গা করে দাও। তোমার পবিত্র কালমাকে সাক্ষী রেখে যে সম্পর্ক তৈরি হয়েছিল তাকে মিথ্যা করে দিও না। মোনাজাত শেষ করে কথাকে নিয়ে রাজের লেখা সেই ডায়েরিটা নিয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে গেল। হঠাৎ কথা দেখছে একটা বাড়ি অনেক সুন্দর করে সাজানো। বাড়ির চতুর্পাশে নীল লাল ম্যাজিক বাতিতে বাড়িটা রূপ বদল করছে। মনে হচ্ছে আরো কারো বিয়ে। কিন্তু এ কি, রাজ বরের বেশে বসে আছে, পাশে অপরিচিতা। এমন দৃশ্য দেখে কথার মনে হচ্ছে দেহ থেকে প্রাণটা বের হয়ে যাচ্ছে। রাজ না কথার স্বামী, কথা কোনোভাবেই রাজের বিয়ে মেনে নিতে পারছে না। হঠাৎ দেখে অপরিচিতাকে কবুল বলতে যাচ্ছে। এই বিয়ে হবে না, রাজ আমার স্বামী, আল্লাহর পবিত্র কালামকে সাক্ষী রেখে বিয়ে করেছে। কথাটা বলতেই ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভাঙতেই দেখে সকাল হয়ে গেছে। কথা হাফ ছেড়ে বাঁচল। কথা ভাবছে যেভাবেই হোক রাজের কাছে ক্ষমা চেয়ে রাজের পায়ের নিচে জায়গা করে নিবে। কথা বুঝে গিয়েছে রাজকে ছাড়া বাঁচতে পারবে না। কথা এখন চোখ বন্ধ করলেও রাজকে দেখে। কথা মনে মনে ভাবছে রাজের পা চাপটে ধরে ক্ষমা চাইবে। যতক্ষণ না ভুল ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত পা ধরেই থাকবে। রাজ যে তার স্বামী, কত না অবহেলা করেছে, কত কষ্ট দিয়েছে রাজকে। রাজকে আমায় ক্ষমা করবে, এসব ভাবতে ভাবতে কথার চোখে আবারও অশ্রু এসে ভিড় করল। কথা রাজের পছন্দের সেই নীল শাড়ি সাথে নীল চুড়ি পরে গাড়িতে করে বের হলো। এদিকে পাখি রাজের অনুরোধে আজ অফিসে জয়েন্ট হচ্ছে আবার। বুকে পাথর পরিমাণ কষ্ট চাপা দিয়ে ভালোবাসার মানুষটার কথা রাখতে অফিসে যাচ্ছে। নিউ মার্কেট মোড়ে যথাসময়ে বাস থেকে থামলো। প্রতিদিনের মতো আজও তড়িঘড়ি করে বাসে উঠে সিটে বসতেই অবাক হয়ে যায়। পাশের সিটে রিসানকে দেখে। এই তো সেই রিসান যার সাথে ছোট থেকে বড় হয় পাখি। খানিকটা নীরবতা ভেঙে কাঁপা কাঁপা গলায় পাখি বলল, কেমন আছো রিসান? পাখিকে দেখে প্রশ্নের উত্তর না দিয়ে ভেবাচাকা খেয়ে আছে রিয়ান। কি হলো, কথা বলছো না কেন? ভালো আছি, বেশ ভালোই আছি। বাসায় সবাই কেমন আছে? বাবা মা মারা গিয়েছে, বৃদ্ধ মা বাবাকে নিয়ে একটা ফ্ল্যাটে উঠেছি। আর আঙ্কেল কেমন আছে পাখি? বাবা 2 মাস আগে মারা যায়। কথাটা বলতেই চোখ মুছল পাখি। সরি, আমি জানতাম না, জানলে হয়তো বলতাম না। না রিসান, ঠিক আছে। আর সরি, এসএসসি পরীক্ষা দেওয়ার পর বাবার বদলি হওয়াতে ঢাকায় চলে আসতে হয়। আর সেই দিন সকালে তোমাকে বাসায় বলতে গিয়েছিলাম, পরে শুনি তোমরা নানু বাড়িতে গিয়েছিলে। অনেক মিস করছি স্কুল লাইফের সেই বন্ধুত্বের দিনগুলি। আচ্ছা, মন খারাপ করে থাকতে হবে না পাখি। আমাদের বন্ধুত্বের বিশ্বাসটা ছিল যে আমাদের আবার দেখা হবে। সেজন্যই আবার দেখা। আচ্ছা বাদ দাও, সকাল সকাল অফিস যাওয়া হচ্ছে নাকি? গত 1 সপ্তাহ আগে একটা জব হয়েছে। আল্লাহ গরিবের দিকে চেয়েছে। যাক, প্রথম দেখাতেই সুসংবাদ। আর কোন জায়গায় চাকরি হয়েছে? আর আমাকে সামনের ফ্রাইডেটা ট্রিট দিতে হবে। ও আচ্ছা, ট্রিট পেয়ে যাবে। আর আমার জবটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে হয়েছে। কোম্পানির নাম রাইসা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড। রিসানের মুখে রাইসা ইন্টারন্যাশনাল কোম্পানির নামটা শুনতেই পাখি বিস্মিত হলো। হঠাৎ জোরে একটা ধাক্কা খেলো পাখি। মনে হচ্ছে চোখ দুটো বন্ধ হয়ে আসছে। ঝাপসা ঝাপসা চোখে পাখি খেয়াল করছে কে যেন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। গাড়ির কাঁচগুলো ভেঙে তার উপরে পড়েছে বৃষ্টির শিলের মতো। কপাল কেটে রক্ত বেয়ে চোখের পাতা এসে পড়ছে। মনে হচ্ছে আজই জীবনের শেষ দিন। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। গাড়িটা দুমড়ে মুচড়ে রাস্তার পাশে একটা খালে গিয়ে পড়ল। তারপরেও কি যেন শক্ত করে জড়িয়ে ধরে আছে তার মাথা থেকে। ফুলকি দিয়ে রক্ত বের হচ্ছে, মুখে রক্ত এসে পড়ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সব কিছুই দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। এরপর আর কিছুই মনে নেই। সেন্স ফিরে পাওয়ার পর পাখি নিজেকে হসপিটালে আবিষ্কার করে। উঠতে যাবে তখনই দেখে তার এক হাতে স্যালাইন যাচ্ছে আর অন্য হাতে রক্ত পোস্ট হচ্ছে। হঠাৎ, ম্যাডাম উঠবেন না, আপনি এখনো অসুস্থ। আমার কি হয়েছিল? আমি এখানে কেন? ম্যাডাম, আপনি যে গাড়িতে করে অফিস যাচ্ছিলেন তার সকালে একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে খালে গিয়ে পড়ে। আর বাসের 3 জন ছাড়া প্রায় সবাই মারা গেছে। আপনার ভাগ্যটা অনেক ভালো। সময় মতো যদি কেউ না নিয়ে আসতো তাহলে আমাদের কিছুই করার থাকতো না। এদিকে পাখি নার্সের কাছে সব শুনে বলল, কে সেই মানুষ?
যে আমার জীবন বাঁচালো? দেখবেন তাকে? দেখব, যে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালো। ও আরেকটা কথা, সেই মানুষটাই আপনাকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রক্ত দেয়। হসপিটালে কোথাও আপনার রক্ত পাওয়া না গেলে। সিস্টার প্লিজ বলেন না, কে আমাকে এখানে নিয়ে আসলো, কে আমাকে বাঁচালো? সেই মানুষটাকে বড্ড বেশি দেখতে ইচ্ছে করছে। পাখি বিস্মিত কণ্ঠে বলল। এদিকে কারো আশা শব্দ শোনা যাচ্ছে, পাখির হার্টবিট বাড়ছে সেই মহান পুরুষটাকে দেখবে বলে। হঠাৎ, মিস্টার রিশাদ, আসতে, ব্যথা পাবেন। এই যে ম্যাডাম, মিস্টার রিশাদ সাহেব আপনাকে হসপিটালে নিয়ে আসে। তিনিও ওই গাড়ির যাত্রী ছিলেন। তার শরীরের বিভিন্ন জায়গায় গাড়ির কাজ ঢুকেছিল, তা বের করে ড্রেসিং করে দেওয়া হয়েছে। নার্সের কথা শুনে পাখির আর বুঝতে বাকি থাকে না যে গাড়ির ভিতর পাখিকে বাঁচানোর জন্য রিসান জড়িয়ে ধরেছিল, আর যার ফলে গাড়ির কাজগুলো তার পিঠে গিয়ে ঢুকে। রিশান, কেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালে? রিসান মুস্কি এসে বলল, পাখি, এটা আমার বন্ধুকে বাঁচানোর জন্য কর্তব্য ছিল। তাই বলে নিজের জীবনের ঝুঁকি নিবে এভাবে? পাখি, আমাকে ক্ষমা করো। বন্ধু হিসেবে তোমাকে প্রোটেক্ট করতে পারি নাই, তোমার অনেক ব্লাড গেছে, আর ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাকে জড়িয়ে ধরার জন্য। এছাড়া হয়তো তোমাকে বাঁচানো যেত না। রিসান, কি বলছো? কেন ক্ষমা চাচ্ছ? তুমি যা করেছো সব আমার জীবন বাঁচানোর জন্য। কথাটা শেষ করতে না করতেই দেখে রাজ। রাজ, তুমি এখানে? শুনলাম তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো, তাই আর সকালে ব্রেকফাস্ট হয়নি, বাইরে অপরিচিতা গাড়ি পার করে আসছে। চোখ দিয়ে দেখে রাজের চোখে পানি। রাজ, আমার কিছু হয়নি তো, আর হলেও তো তোমার ভালো হতো, কেউ বিরক্ত করতো না। আর তোমার চোখে পানি কেন? কি বলছো পাখি? তুমি আমার বন্ধু, আমার জীবনের একটি অংশ, আর এমন বলবে না তোমার জীবন রাঙাতে আমার চেয়ে ভালো কেউ আসবে। হঠাৎ পাশে তাকাতেই দেখি রিসান। রাজ পাখিকে অবাক করে রিসানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, দোস্ত, তোর কিছু হয়নি তো? কি বলিস রাজ? তোর মতো বন্ধু যার আছে তার কি কিছু হবে? রাজ, তুমি রিসানকে কেমনে চেনো? ওহ শুনো, রিসান আর আমার পরিচয় একটা সমাজসেবামূলক কাজে। দুজনেই রোহিঙ্গাদের জন্য ত্রাণ নেওয়ার পথে একটা দুর্ঘটনায় রিসান আহত হয়, তারপর ওকে হাসপাতালে নিয়ে যায়। পরে রিসান তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়, আর আমার মা না থাকায় রিসানের মা আমাকে সন্তানের অধিকার দেয়। তারপর থেকেই আমরা দুজন ভালো বন্ধু। ও, তাহলে ভালোই। পাখি, তুমি কেমনে রিসানকে চিনো? রাজ, রিসান আর আমি একই স্কুল থেকে এসএসসি পাশ করি। তারপর বাবার বদলি হয়, 7 বছর দেখা হয়নি। তবে 7 বছর পর আজ প্রথম দেখাতেই হসপিটালে। পাখি আর রিশান, তোমাদের হসপিটাল বিল পেমেন্ট করে দিয়েছি, বিকালই রিলিজ করে দিবে। আপাতত যতদিন সুস্থ না হচ্ছ ততদিন অফিসে আসতে হবে না। এদিকে হসপিটাল থেকে বের হয়ে অফিসে কিছু গুরুত্বপূর্ণ ফাইলের কাজ শেষ করে বাসার গেটে গাড়িটা দাঁড় করাতেই দারোয়ান বলল, স্যার, একটা মেয়ে সকালে এসে আপনার খোঁজ করছে। আমি বলছি স্যারে আসতে লেট হবে। ও আচ্ছা, তুমি গেট খুলে দাও। স্যার, ওই মেয়েটা যায়নি, প্রায় 6 ঘন্টা ধরে বাড়ির বাইরে বেঞ্চটাতে বসে কাঁদছে, আর কিছুক্ষণ পর পর রাস্তার দিকে তাকাচ্ছে। স্যার, মেয়েটা কিছু খায়নি, সারাদিন ওখানেই বসেছিল। আমি একবার বলছিলাম, ম্যাডাম আপনার জন্য কিছু কিনে নিয়ে আসবো, বিপরীতে সে বলেছিল, ভাইয়া খাবার লাগবে না, দোয়া করো আমি যেন আমার স্বামীর পায়ের নিচে একটু জায়গা পাই। স্যার, মনে হচ্ছে তার স্বামীটা অনেক ভাগ্যবান, কারণ মেয়েটা তার স্বামীকে অনেক ভালোবাসে। দারোয়ানের কথা শুনে নিজের কান্না লুকাতে পারছি না, বুকটা হাহাকার করছে। আচ্ছা তুমি যাও, আমি ওনার সাথে কথা বলছি। জি স্যার। গাড়ি থেকে নেমে কথার সামনে গিয়ে দাঁড়ালাম। কথা এখনো আমাকে দেখেনি, মাথা নিচু করে আছে, গাল বেয়ে বেয়ে পানি পড়ছে। আমি হালকা কাশি দিতেই দেখে কথা মাথা তুলে কেমন যেন করুণ নজরে তাকালো। তার চাহনি দেখে মনে হচ্ছে কথা কিছু বলতে চায়। কথার মুখটা দেখার সাথে সাথেই বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কথা আমার দিকে তাকিয়ে বাক শক্তি হারিয়ে ফেলেছে। চোখ দিয়ে বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে পানি পড়ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। খুব ইচ্ছে করছে ভালোবাসার মানুষটাকে বুকে জড়িয়ে নিতে, বুকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, তুমি নিজের শরীরের কি করেছো তুমি জানো না? তুমি কষ্ট থাকলে আমি কষ্ট পাই। বুকটা ফেটে যাচ্ছে কথার এমন অবস্থা দেখে। কিন্তু না, কথা তো আমাকে ভালোবাসেনি। এই কথা তো আমার ছোটবেলার খেলার সাথে কথা নয়। এই কথার কাছে তো আমি ছিলাম একজন মা বাবাহীন ছোট লোক, যার জন্য সবসময় এতিম অনাথ বলে ধিক্কার জানিয়েছে।
এসব ভাবতে ভাবতে চোখের পাতা চলচল করে উঠল। হঠাৎ কথা এমন করবে তা মোটেও ভাবতে পারেনি। কথা আমার পা দুটো জাপটে ধরে বলতেছে, রাজ, ক্ষমা করে দাও আমায়। আমি অনেক বড় অপরাধ করেছি। আমাকে তুমি যা সাজা দেবে দাও। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাজ। তা না হলে আমাকে গলা চেপে মেরে ফেলো, তবু তোমার থেকে দূরে সরিয়ে দিও না। আমি মনটাকে শক্ত করে বললাম, এ কি করছেন আপনি? লোক দেখলে কি মনে করবে? যে যাই মনে করুক বা ভাবুক, তাতে আমার কিছু যায় আসে না রাজ। আমি আমার স্বামীর পা ধরেছি, লোকে কি বললো তা তো আমার জানার বিষয় নয়। প্লিজ পা ছাড়েন। তুমি যতক্ষণ না আমায় ক্ষমা করবে ততক্ষণ আমি পা ছাড়বো না। কথাকে পা থেকে তুলে বললাম, আমি তো তোমায় তখনই ক্ষমা করে দিয়েছি। ডিভোর্স পেপারের সাথে সাথে ক্ষমাটাও করে দিয়েছি। রাজ, দাও না তোমার পায়ের নিচে একটু জায়গা। তুমি শুধু দুবেলা খেতে দিও, অপরিচিতাকে নিয়ে সংসার করো, আমার কোনো অসুবিধা নেই। শুধু তোমার বাড়িতে চাকরানি হিসাবে একটু জায়গা দিও। কি বলছেন আপনি? জানেন আপনার প্রতি আমার কোনো অধিকার নেই। একটা এতিমের চাকরানি হবে লন্ডন এ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া একটা মেয়ে। শুনেন, আমরা এতিমদের কখনো বড় স্বপ্ন দেখতে হয় না। এতটাই হতভাগ্য নিয়ে জন্ম নিয়েছি যে যার কারণে ছোটবেলায় মা বাবাকে হারাই। আমাদের স্বপ্ন দেখা অপরাধ। আর এখন তো আপনার খুশি হওয়ার কথা, এতিমটা আর আপনাকে বিরক্ত করে না। জানেন, মাঝে মাঝে মনে হয় আমার জন্মটা না হলেই ভালো হতো। আমার জন্য আপনি আপনার ভালোবাসার মানুষকে পাননি। বিয়ে নিয়ে আপনাদের কত প্ল্যান ছিল, সব ভেস্তে গিয়েছে। বলা ঠিক না, জানেন আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। আমাদের একটা সংসার হবে, সংসারে রাইসার মতো একটা মেয়ে আসবে। কথাটা বলেই কেঁদে ফেললাম। কিন্তু আপনি বাসর রাতেই আমাকে বলেছেন আপনার হৃদয়ের আকাশটা শুধু সজীবের। সজীব ছাড়া অন্য কেউ আমাকে ছুঁতেও পারবে না। এতিম ছোট লোকের বাচ্চা বলে বাসর রাতের দিনে কত কথাই না বলেছেন। বাসর রাতটা ফ্লোরে শুয়ে কাটাতে হয়েছে। শুনেন, আমি আপনাকে মুক্তি দিয়েছি চিরদিনের জন্য। আর আমার সামনে কখনো এসব বলতে আসবেন না। আমার মরে যেতে ইচ্ছে করে আপনার সাথে কাটানো ওই স্মৃতিগুলো মনে করতে। আমি আর কখনো আপনার মুখটা দেখতে চাই না। আপনি কখনো আমার সামনে আর আসবেন না। কথাগুলো বলতে গিয়ে মনে হলো দেহ থেকে প্রাণটা বের হয়ে যাচ্ছে। কথা মূর্তির মতো দাঁড়িয়ে চোখ দিয়ে অনবরত পানি ফেলতেছে। কথা কি বলবে? কথা মনে মনে ভাবছে, আমি যা রাজের সাথে করেছি তা কোনো পশুও করতে পারি না, কিন্তু আমি তো রাজকে ছাড়া বাঁচতে পারবো না। হঠাৎ, বাবাই বাবাই, তুমি এখানে এখনো বাসায় যাওনি? কখন যাবে? তুমি জানো না বাবাই, মম তোমাকে ছাড়া কখনো খায় না। বাবাই, মমকে তুমি কষ্ট দিয়েছো। মম তোমার ছবি বুকে নিয়ে কাঁদছে। আসো, খাবে চলো, মম খাবার নিয়ে অপেক্ষা করছে। রাইসার মুখে এমন কথা শুনে কথা কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। কথার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি, চোখ দিয়ে এখন আশারও ঝর্ণা ধারা বইছে। বাবাই, তুমি কাঁদছো কেন? না মা, কাঁদছি না, চলো খাবো চলো। এই বলে শার্টের হাতা দিয়ে চোখটা মুছে রাইসাকে কোলে নিয়ে বাসায় ঢুকলাম। বাসায় ঢুকে অনেকটা অবাক হলাম। অপরিচিতাকে আজ অনেক সুন্দর লাগছে। হালকা করে চোখে কাজল লাগিয়েছে, চোখ দুটি হরিণের মতো ছলছল করছে। সবচেয়ে অবাক হওয়ার কথা হলো আজ প্রথম অপরিচিতা শাড়ি পরেছে। মেরুন কালারের শাড়িতে স্বর্গের অপসরীর মতো লাগছে অপরিচিতাকে। বাবাই, তুমি ওভাবে মামুনির দিকে চেয়ে রয়েছো কেন? তুমি কি আর কখনো মমকে দেখোনি? রাইসার কথা শুনে লজ্জায় মাথাটা নামিয়ে ফেললাম। হয়েছে রাইসা, মা তোমার বাবাকে নিয়ে খেতে এসো, আর পাকনামি করতে হবে না। খাবার টেবিলে বসতে দেখি আমার সব ফেভারিট আইটেম, সাথে ভুনা খিচুড়িও আছে। বুঝতেছি না আজ কোনো স্পেশাল ডে নাকি। খানিকটা নীরবতা ভেঙে বলেই ফেললাম, অপরিচিতা, তোমার একটা কথা বলবো। অপরিচিতা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। আচ্ছা বলো তো, এত সুন্দর করে সাজার মানেটা কি? কেন, খারাপ লাগছে আমায়? না, খারাপ লাগবে কেন? তোমার কথা শুনে মনে হচ্ছে খারাপ লাগছে। ধ্যাত, আমি কি বলেছি তোমায় যে আমার খারাপ লাগছে? তাহলে একটিবার বলতে তো পারতে কেমন লাগছে আমায়। সত্যি বলতে, কি বলো? শাড়ি পরলে যে তোমায় এত সুন্দর লাগে তা হয়তো জানা ছিল না। মনে হচ্ছে একটি গোলাপ কুড়ি থেকে ফুটে বড় হচ্ছে, আর কাজলটা মনে হচ্ছে ফুলের রংটাকে গাঢ় করেছে, আর ভেজা চুলের গন্ধ ফুলের সুবাতাসের মতো ছড়িয়ে যাচ্ছে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমার লজ্জা করে না বুঝি? বাবাই দেখো, মামুনির নাকি লজ্জা করে। সত্যি কি লজ্জা করে? কথা বলে অপরিচিতার দিকে তাকাতেই দেখি অপরিচিতায় লজ্জায় লাল হয়ে গেছে। পৃথিবীতে হয়তো সবচেয়ে বেশি সুন্দর লাগে
মেয়েরা যখন লজ্জা পেয়ে মিটিমিটি করে তাকায়, মনে হয় লজ্জায় মুখটা লাল হয়ে মুখে থেকে মায়াবী আভা বের হয়। বাবাই জানো মা এত সুন্দর করে সেজেছে কেন? কেন তোমার সব পছন্দের সব খাবার রান্না করেছে? রাইসার কথায় খানিকটা বিস্মিত হয়ে বললাম, মামুনি আমি তো জানি না কেন তোমার মামুনি এত সুন্দর করে সেজেছে। আমার পছন্দের সব খাবার রান্না করেছে। তুমি কি জানো? বলবো না, তবে বলতে পারি একটা শর্ত আছে। ওকে বলো, কি শর্ত? বাবাই আমাকে আর মমকে আজ বাইরে থেকে ডিনার করিয়ে আনতে হবে। ওকে, এখন বলো। বাবাই মমের আজ জন্মদিন, তাই মম আমার রাগী বাবাটার জন্য সেজেছে। রাইসার কথা শুনে শর্ট খেলাম। আজ অপরিচিতার জন্মদিন, অথচ আগে জানলে ছোট্ট হলেও একটা গিফট করা যেত। রাজ কি হলো, খাচ্ছ না কেন? তোমার জন্মদিন আগে কেন বলনি? সারপ্রাইজ দিলাম তোমায়। তাই বলে এমন সারপ্রাইজ তোমার জন্মদিনে তোমাকে কিছুই দিতে পারলাম না। হয়েছে, কিছু দেওয়া লাগবে না, একটা অনুরোধ করব। কি বলো? আমি কি তোমাকে খাইয়ে দিতে পারি? খুব ইচ্ছা করছে তোমার পছন্দের খাবার তোমাকে খাইয়ে দিতে। আমি কি ছোট মানুষ নাকি অপরিচিতা? বাবাই তুমি ছোটই, আমি বড়। আমাদের রাইসা মামুনি তো বড়। কত বড়? বড়দের কথা শুনতে হবে। তাই মম তোমাকে খাইয়ে দিবে, তুমি মমকে খাইয়ে দিবে, আর তোমরা দুজন আমাকে খাইয়ে দিবে। অনেক মজা হবে তো, তাই না? এদিকে রাইসার কথা শুনে আর না করতে পারলাম না। এদিকে দেখি মুখের কাছে অপরিচিতা খাবার তুলে ধরেছে। খাবার মুখে দিয়ে চিবোচ্ছি, যে দেখে অপরিচিতা মায়াবী চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি খানিকটা পর বললাম, কি হাঁ করে আর কতক্ষণ বসে থাকবো? আর এইভাবে চেয়ে রয়েছো কেন? না, দেখছি। কি দেখছো? রাইসের আব্বুটাকে দেখছি। এই বলে জিহ্বায় কামড় দিল। এদিকে অপরিচিতা আমাকে খাইয়ে দিল। আমি কি করব? রাইসার হাসি মুখটা দেখার জন্য অনিচ্ছা সত্ত্বেও আমি অপরিচিতাকে খাইয়ে দিলাম, আর অপরিচিতা আর আমি মিলে রাইসা মামুনিকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ হতেই, রাজ তোমার কাছে আমার ছোট্ট একটা চাওয়া আছে। কি চাইবে বলো? রাজ বলো, তুমি কিছু মনে করবে না? বলো। তুমি বলেছো না আমার জন্মদিন উপলক্ষে তুমি কিছু দিতে পারলা না। অপরিচিতা কিছুই দিতে পারলাম না। আজ এমন ইচ্ছা জিনিস চাইবো, তা ইচ্ছা করলেই দিতে পারবে। প্লিজ রাজ তুমি বলো, আমি যা চাইবো তাই জন্মদিনের গিফট হিসেবে আমায় দিবে। দেওয়ার মতো হইলে অবশ্যই দিব। তুমি কি চাইবে বলো? রাজ আমি জানি তুমি দিতে পারবে, তুমি ছাড়া কেউ দিতে পারবে না। আচ্ছা কি জিনিস চাইবে সেটা তো বলবে আমায়। আচ্ছা কি চাইবে বলো? রাজ আমাকে আবার না করবে না তো? অপরিচিতা প্রমিস করছি, দেওয়ার মতো হলে অবশ্যই দিব। আর আজ তোমার জন্মদিন, তুমি যা চাইবে তাই দিব। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। দেওয়ার মতো হইলে তোমাকে আজ পৃথিবীটাই দিয়ে দিব। তাহলে শুনো রাজ, তুমি কি সারা জীবন রাইসের আব্বু হয়ে থাকবা? আমাকে কি তুমি তোমার পায়ের নিচে জায়গা দিবে, যে জায়গা একটা মেয়ের আর একটা ছেলের একই ছাদের নিচে থাকার সমাজ কর্তৃক অধিকার দেয়? রাজ তুমি ছাড়া যে আমার কেউ নেই, দিবে কি তোমার পায়ের নিচে একটু জায়গা? অপরিচিতা তুমি এসব কি বলছো? এটা কিভাবে সম্ভব? রাজ জানো, যখন রাস্তায় বের হই তখন কিছু বকটে ছেলে বলে, এই যে ভাবি একা নাকি, আর কতদিন একা থাকবেন? আমরা কি দেখতে খারাপ? আমাদের দিয়ে কি চলবে? রাতে ফ্রি থাকলে বললেন, আর কত রাত একা কাটাবেন? রাজ মানুষ এত খারাপ হয় কিভাবে? কত কষ্টে মেয়েটাকে নিয়ে বেঁচে আছি। রাজ তাদের এমন কথা শুনে বাসায় এসে কাঁদতে হয়। মনে মনে বলি, আজ যদি রাফি থাকতো তাহলে কেউ এসব বলতে পারতো না। মেয়েটা না থাকলে হয়তো আত্মহত্যা করতাম। শুধু রাইসার জন্যই মানুষের এত বাজে কথা শুনেও বেঁচে থাকতে হচ্ছে। রাজ রাইসার কিছু হয়ে গেলে আমি হয়তো বাঁচবো না। রাজ বলো আমি কি করব? কতজনের মুখ বন্ধ করব? রাজ তোমার কাছে কিছুই চাই না, শুধু তোমার পায়ের নিচে একটু জায়গা চাই, যে একটা মেয়েকে সমাজে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। অপরিচিতা আমার হাত পা যে ভালোবাসায় শিকলে আবদ্ধ, কেমনে আমি তোমার বুকে জড়িয়ে নিব বলতে পারো? রাজ আমি কখনো তোমার কাছে স্বামীর অধিকার চাইবো না, তবুও পাড়ায় ছেলেদের মুখে এমন বাজে কথা শুনতে পারবো না। হয় তুমি আমাকে গলা টিপে হত্যা করো, না হলে এই অপবাদ থেকে আমাকে রক্ষা করো। কি বলবো ভাবতে পারছি না। রাজ তোমার উপর আমার বাচ্চা মরা নির্ভর করছে।
প্লিজ রাজ, তোমার পায়ের নিচে দেও না একটু জায়গা। জানো রাজ, পাড়ার ছেলেটা যখন সতীত্ব নিয়ে কথা বলে তখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে। কথাটা বলে অপরিচিতা কেঁদে দিল। আমি বাক্রুদ্ধ হয়ে অপরিচিতার কথা শুনছি, কি বলবো বুঝতে পারছি না। আল্লাহ কি কেমন খেলায় ফেললো আমায়, কি করব আমি? বাবাই বাবাই, তোমরা এখনো রেডি হওনি? কখন যাবে? মা মা, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে আমিও কান্না করব। একদম কান্না করবে না, জন্মদিনে কেউ কাঁদে? বাবাই, তুমি মাকে একদম বকবেন না। বাবাই, তুমি মমের চোখের পানি মুছে দাও, যাও। রাইসার কথা মতো অপরিচিতার কাছে যেতেই অপরিচিতা মাথাটা নামিয়ে নিল। যখনই অপরিচিতার চোখের পানি মুছে দিতে যাব তখনই অপরিচিতা জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি শতবার কাঁদিতে রাজি, যদি তুমি আমার চোখের পানি মুছে দাও। রাজ, কিছু চাই না, সারা জীবন তোমার বুকের কোণে একটু জায়গা চাই। জানো রাজ, তোমার বুকে আমি আমার শান্তির নীড় খুঁজে পাই। তোমার হাতের স্পর্শটা হচ্ছে আমার পরম পাওয়া। ছোট বাচ্চা যেমন ভয় পেলে আঁকড়ে ধরে থাকে, এভাবে অপরিচিতা জড়িয়ে ধরে আছে। তার চোখের পানিতে বুকটা ভিজে যাচ্ছে, মনের ভিতরে এক অজানা ধ্রুব ছায়া সৃষ্টি হচ্ছে। কিন্তু হঠাৎ কথার কথা মনে হতেই বুকের ভিতরে চিনচিন ব্যথা করতে লাগলো। তাই অপরিচিতাকে বললাম, কি করছো, ছাড়ো আমায়। মাম বাবাইকে চালিয়ে তেড়েছে, কি মজা কি মজা। বাবাই, লেট হয়ে যাচ্ছে, তুমি না বলছো বাইরে ডিনার করতে নিয়ে যাবে, কখন যাবে? রাইসার কথা শুনে অপরিচিতাকে বুক থেকে সরালাম। বুক থেকে সরাতেই দেখি অপরিচিতা মাথা নিচু করে আছে, লজ্জাবতীর মতো মুখটা লাল হয়ে আছে। আচ্ছা রাজ, তুমি ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হতে চলে গেলাম। এদিকে ক্রিং ক্রিং করে মোবাইলটা বাজছে। বালিশে মুখ লুকিয়ে কান্না করতে করতে ফোনটা তুললে কথা, হ্যালো সুইটহার্ট, তুমি কোথায়? প্লিজ তাড়াতাড়ি আসো না, সন্ধ্যায় 7টায় পার্টি। কথা মনে মনে ভাবলো, এই নর্দমার কিটের জন্য আমার কলেজের টুকরো রাজকে কষ্ট দিয়েছি। নর্দমার কিটটার একটা শাস্তি দেওয়া দরকার। এই মনে করে বলল, আচ্ছা, তুমি সব কিছু রেডি করো, তোমার সব বন্ধুদের দাওয়াত করো, আমি যথাসময়ে আসছি। ওকে মাই সুইটহার্ট। আচ্ছা সুইটহার্ট, রাখছি, পরে কথা হবে। সুদীপ ফোনটা রাখতেই কথা অপর্ণা নেশাতুল অবনীকে ফোন দিল। কিছুক্ষণ রিং হতেই, হ্যালো, কে? অবনী, আমি কথা। কেমন আছিস? হ্যাঁ কথা, এতদিন পর মনে পড়লো? না রে, একটু ব্যস্ত ছিলাম। তোর সাথে কথা আছে। তুই আর রিচি মামুনি রেডি হয়ে আলিশান হোটেলে আসবি 7টায়। কিসের জন্য? অপর্ণ, প্লিজ আসবি, কেমন? ওকে, আসবো। আমার বান্ধবীটা তো খুশি। অনেক খুশি। কথা ফোনটা রেখে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের কাছে এসে চোখে একটু কাজল লাগানোর জন্য ড্রেসিং টেবিলের লঙ্কার খুলতেই দেখতো একজোড়া ঝুমকো, খুব সুন্দর ঝুমকো জোড়া হাতে নিতে বুকটা কেঁপে উঠল। নিজের অজান্তেই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কারণ এই ঝুমকা জোড়া যে রাজ কথার জন্য কিনেছিল। কথার এখনো মনে আছে, একদিন রাজ অফিস থেকে ফেরার সময় 2টা বেলি ফুলের মালা সাথে একজোড়া কিনে আনে কথার জন্য। কিন্তু কথা ড্রেসিং এর উপরে বেলি ফুলের মালা পা দিয়ে পিষে ফেলে। কথা মনে মনে ভাবে ফুল আর ঝুমকো হয়তো কথার মন ভোলানোর জন্য নিয়ে আসে, তাই ফুল পা দিয়ে পিষে ফেলে। রাজকে অনেক অপমান করে। কথার কানে এখনো রাজের সেই কথাগুলো বাজছে, জানো কথা, তোমার চুলগুলো খুব সুন্দর, তোমায় খোপায় বেলি ফুল মালা গুজে সাথে ঝুমকো জোড়া পরলে অনেক সুন্দর লাগবে, মনে হবে স্বর্গীয় কোনো অপসরী। কথা ঝুমকো জোড়া বুকে নিয়ে বলতেছে, রাজ, আমি অনেক বড় অন্যায় করেছি তোমার ভালোবাসাকে অবহেলা করে। আমি কখনো জানতাম না তোমার ভালোবাসাটাই আমার বেঁচে থাকার অক্সিজেন। কথা ঝুমকো জোড়া পরে আয়নার দিকে তাকালো। সত্যি ঝুমকো জোড়া কানে পরাতে অনেক সুন্দর লাগছে। কথা চোখটা মুছে গাড়ি নিয়ে বের হলো। এদিকে অপরিচিতা, তোমার হলো? আর একটু, প্রায় হয়ে গেছে। রাজ মনে মনে ভাবছে, মেয়েদের এই একটা সমস্যা, তাদের সাজুগুজু করতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। বাবাই চলো, আমাদের হয়ে গেছে। এদিকে অপরিচিতার দিকে তাকাতেই চোখের পলক ফেলতে পারছি না। হালকা করে পিঙ্ক কালারের শাড়ির সাথে খোলা চুলে বেলি ফুলের মালা, এক অজানা পারফিউম আসছে। চোখ দুটির দিকে তাকানো যাচ্ছে না। কাজল কালো চোখ দুটিতে কাজল দেওয়ায় আরো মায়াবী হয়ে উঠেছে। রাজ, এভাবে চেয়ে থাকবে নাকি বের হবে? লেট হয়ে যাচ্ছে। চলো বলে রাইসাকে কোলে নিয়ে গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি ছাড়তে বললাম। গাড়ি চলতেছে আপন গতিতে। আমার পাশেই অপরিচিতা বসেছে। কিছুক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছে অপরিচিতা। আমার চোখ পড়তেই চোখ নামিয়ে নিচ্ছে।
এদিকে শেরপুর নিউ মার্কেটে আসতেই গাড়ি জ্যামে পড়ে যায়। হঠাৎ অপরিচিতা ঘুমিয়ে গেছে। ঘুমের ভেতরে মাথাটা আমার কাঁধে রেখেছে। বাতাসে চুলগুলো চোখের উপরে এসে পড়ছে। খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একটি ফুটন্ত গোলাপ। কিছুক্ষণ পর গাড়িতে হোটেলের সামনে এসে থামতেই অপরিচিতাকে ঘুম থেকে তুলে রাইসাকে নিয়ে হোটেলে ঢুকলাম। এদিকে খুব সুন্দর করে হোটেলে একটা রুম সাজানো, মনে হচ্ছে কারো পার্টি আছে। রুমের পাশ কেটে ওয়েটারকে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য সবকিছু রেডি করতে বললাম। বাবাই বাবাই, এভাবে ডিনার করাকে কি বলে? মামুনি, এভাবে ডিনার করাকে ক্যান্ডেল লাইট ডিনার বলে। এদিকে জানালা দিয়ে মৃদু হাওয়া বইছে, তাদের আলোতে অপরিচিতা মনে হচ্ছে রং বদলাচ্ছে। অপরিচিতা রাইসা আর আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমি আর রাইসা অপরিচিতাকেও খাইয়ে দিচ্ছি। খাওয়া শেষ হলে, বাবাই, চাঁদের আলোতে তারাগুলোকে দেখা যাচ্ছে না। বাবাই, ডাক্তার আঙ্কেল বলেছে আমি নাকি কিছুদিন পর তারা হয়ে যাব। বাবাই, মম, আমি যদি তারা হয়ে যাই চাঁদের আলোর মাঝে, আমায় কি মনে পড়বে তোমাদের? বাবাই, তোমরা যদি তখন আমাকে ভুলে যাও, আমার না খুব কষ্ট হবে। প্লিজ তোমরা তখন আর ঝগড়া করো না। আমি কিন্তু তারা হয়ে ঠিক তোমাদের দেখব। আকাশ থেকে ডাকলে কি তোমরা শুনতে পাবে? রাইসার এমন আধ্যাত্মিক কথা শুনে অপরিচিতা আর আমি দুজনেই কেঁদে দিলাম। কি যেন মনে করে রাইসাকে কোলে নিতে যাব, তখন অপরিচিতাকেও রাইসাকে বুকে ঝরে ভুতে লাগলো। তোর কিছুই হবে না মা, তুই যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তাকিয়ে দেখি রাইসা আমার আর অপরিচিতার বুকে, দুজনের মাঝখানে রাইসা। নিজেদের অজান্তেই দুটি হাত এক হয়ে গেছে। অপরিচিতা, তুমি রাইসাকে নিয়ে গাড়িতে গিয়ে বসো, আমি হোটেলের বিলটা দিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। বলেই অপরিচিতা রাইসাকে নিয়ে গাড়িতে বসলো। আমি বিল দেওয়ার জন্য যখনই ক্যাশ কাউন্টারে যাব, তখনই হোটেলের যে রুমটাতে পার্টি হচ্ছে সেই রুম থেকে কথার কণ্ঠ ভেসে আসছে। অনিচ্ছা সত্ত্বেও রুমের ভিতরে যা শুনলাম তা মোটেও প্রস্তুত ছিলাম না। কথা বলছে, এই যে আপনারা যাকে দেখছেন, মিস্টার সজীব, মুখোশের আড়ালে একজন রাস্কেল। মেয়েদের সাথে প্রেম করে তাদের জীবন নষ্ট করাই এর পেশা। একমাত্র এই নর্দমার কিটের জন্য আমি পবিত্র ভালোবাসাকে অবহেলা করেছি, আমার স্বামীকে কষ্ট দিয়েছি। জানি না কখনো সে ক্ষমা করবে কিনা। সুইটহার্ট, আর ইউ ওকে? হ্যাঁ, আমি ঠিক আছি এখন। ঠিক তো তখন ছিলাম না, তোর মিথ্যা ভালোবাসার মোহে পড়ে রাজকে কতই না কষ্ট দিয়েছি। কি বলছো সুইটহার্ট? এই বলে সজীব কথার গালে হাত রাখতে গেল। ডোন্ট টাচ মি রাস্কেল। তোর মতো লুচ্চা ইন্দুর লজ্জা করে না? বউ রেখে অন্য মেয়ের সাথে প্রেমের নাটক করিস। ঘরে ফুটফুটে একটা রাজকন্যার মতো মেয়ে রেখে লুচ্চামি করতে লজ্জা করে না? এই বলে ঠাস ঠাস করে আরো দুইটা থাপ্পড় দিল। রুমে পিনপিনি নীরবতা বিরাজ করছে। সবাই নিস্তব্ধ হয়ে কথার দিকে তাকিয়ে আছে। কি বলছো সব কথা? পাগল হয়ে গেল নাকি? তুমি ভুল বকছো আমাকে। আমি বিয়ে করিনি, আমি শুধু তোমায় ভালোবাসি। ছি, লজ্জা করে না? নর্দমার কিট, বউ রেখে রাজকন্যার মতো একটা মেয়ে রেখে এমন মিথ্যা কথা বলতে। অপর্ণা, রিচি, মামুনিকে নিয়ে ভেতরায়। বাইরে থেকে কে যেন রুমে ঢুকছে। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। ঠক ঠক শব্দ করে ছোট্ট রাজকন্যার মতো মেয়ে মায়ের সাথে হোটেল রুমে আসতেই সজীব ভ্রুকুসকে তাকালো অপর্ণার দিকে। সজীব খানিকটা বিস্মিত হয়ে বলেই ফেলল, অপর্ণা, তোমরা এখানে? অপর্ণা কিছু বলতে যাবে, তখনই কথা বলতে লাগলো। চিনতে পেরেছেন তাহলে? অপর্ণাকে তো আপনি টাকার লোভে বিয়ে করেছেন। লজ্জা করে না তোর? তুই তো একটা মেয়ের গর্ভে জন্ম নিয়েছিস। এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। আর কখনো তোর মতো লুচ্চাকে যেন আমার সামনে না দেখি। জানি না রাজ আমায় ক্ষমা করবে কিনা, তবুও আমার স্বামীর সাথে কাটানো সেই স্মৃতিগুলো নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিব। যতদিন বেঁচে থাকবো ততদিন আমার স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করে যাব, যার বুকেই থাকুক সে যেন ভালো থাকে। সজীব, কখনো অপর্ণাকে কষ্ট দিস না, তোর কাছে অনুরোধ। কথাগুলো কথা বলা শেষ করতে না করতেই দেখে সবাই হাততালি দিচ্ছে। কথা চোখ মুছতে মুছতে হোটেল রুম থেকে বের হতেই কারো সাথে যেন ধাক্কা লাগলো। কথা ধাক্কা খেয়ে মাথাটা তুলে তাকাতেই কথার চোখে অশ্রুকণা এসে ভিড় করে, কারণ ধাক্কাটা রাজের সাথে লাগে। কাঁপা কাঁপা কথা বলল, আমি তোমায় দেখতে পারিনি, ব্যথা পেয়েছো? আমি তো খারাপ, তাই না? আমার স্পর্শ পাপ। যদি ব্যথা পেয়ে থাকো ক্ষমা করে দিও। রাজ মাথাটা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। রাজ, তোমার স্মৃতিগুলো আমার প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। আমি এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে পারছি না। তুমি যাওয়ার পর একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি দুটি আঁখি এক করতে।
আমার প্রতিটা নিঃশ্বাস শুধু তোমার নাম জপে। তোমাকে ছাড়া আমি মরেই যাব। আমি আর পাচ্ছি না। তুমি আমায় গলা চিপে হত্যা করো, নাহলে তোমার পায়ের নিচে একটু জায়গা দাও। আমি কখনো তোমার কাছে স্ত্রীর অধিকার চাইবো না। চাকরানি করে হলেও তোমার ঘরে একটু ঠাঁই দাও। তুমি অপরিচিতকে বিয়ে করো, আমি কিছুই বলবো না। তাও তোমার থেকে দূরে সরিয়ে দিও না। কথার এমন কথা শুনে মনে হচ্ছে কলিজার টুকরোটাকে বুকে জড়িয়ে নেই, কিন্তু না, একটা এতিম ছোট লোক কখনো কথার যোগ্য না। কথার দিকে চেয়ে দেখে কাঁদছে, তাই ভাবলাম এখানে থাকলে নিজেকে ঠিক রাখতে পারবো না। তাই যেই পিছন ফিরতে যাব ঠিক তখনই দেখি অপরিচিতা আর রাইসাকে কোলে নিয়ে অপরিচিতাকে বললাম চলো গাড়িতে। আর তোমরা কেন আসছো? তোমাদের না গাড়িতে বসতে বলেছিলাম? রাজ, তোমার লেট হচ্ছিল তাই।